একটি রহস্যময় পুরনো দেবী মূর্তি হাত বদল হতে হতে পৌঁছে যায় এক যুবকের কাছে। আর তারপর থেকেই ছেলেটির ব্যবহারে অনেক বড় পরিবর্তন লক্ষ্য করা যায়। ধীরে ধীরে দেবীর কাছে উৎসর্গ করে দেয় নিজের জীবন, আর এটাই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। ছেলেটি বুঝতেও পারে না এই মূর্তির পেছনে লুকিয়ে আছে এক রহস্যে ঘেরা বড় ইতিহাস, আছে এক ভয়ঙ্কর ক্ষুধা। রহস্যময় দেবীর ক্ষুধা নিবারণ করতে হবে ভোগ দিয়ে। কিন্তু এই ভোগ কি কোনো সাধারণ খাবারের ভোগ, নাকি ভোগের নামে দিতে হবে কারো প্রাণ? চলুন দেখে আসা যাক এই অদ্ভুত মূর্তির পেছনের রহস্যময় ইতিহাস। গল্পের শুরুতেই আমরা সুবেশ নামের একটা ছেলেকে দেখতে পাই। সুবেশ একজন ব্যবসায়ী। সে খুঁজে খুঁজে বিভিন্ন জায়গা থেকে অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করে সেগুলো বিক্রি করে। অ্যান্টিক জিনিসপত্রের বিশাল এক দোকান আছে সুবেশের। আজ সুবেশের শরীরটা খুব একটা ভালো না, তাই সে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। যাওয়ার আগে দোকানের কর্মচারী রতনকে বলে দেয় সে যেন দোকানের জিনিসপত্রগুলো ভালোভাবে গুছিয়ে রেখে দোকানে তালা দিয়ে দেয়। রতন সুবেশের কথা মতো দোকানের জিনিসপত্র গোছাতে থাকে। এই দোকানের ভেতরে একটি অদ্ভুত দেবী মূর্তি আছে। রতন সেটা একদমই খেয়াল করে না। সে নিজের মতো কাজ শেষ করে দোকান বন্ধ করতে যাবে, ঠিক তখনই দোকানের ভিতরে কারো উপস্থিতি বুঝতে পারে। রতন খুঁজতে শুরু করে ভেতরে কেউ আছে কিনা। হঠাৎ রতনের সামনে ওই দেবী মূর্তির মানুষ রূপ ধারণ করে বলে, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দে। এই দৃশ্য দেখে রতন প্রচণ্ড ভয়ে চিৎকার করে ওঠে। এর পরের দৃশ্যে আমরা অতীন নামের একটা ছেলেকে দেখতে পাই। অতীন একটা কর্পোরেট কোম্পানিতে জব করে। সম্প্রতি অতীনের কোম্পানি বেশ প্রোগ্রেস করেছে। কোম্পানির ম্যানেজার অতীনকে ডেকে এই প্রোগ্রেসের সমস্ত ক্রেডিট তাকে দিয়ে বলে, তোমার কারণে সব সম্ভব হয়েছে। অতীন এতদিন কোম্পানির একটা টিমের লিডার ছিল। ম্যানেজার অতীনের পারফরম্যান্সে খুশি হয়ে অতীনের প্রমোশন করিয়ে তাকে কোম্পানির সেলস হেডের পোস্ট দেয় এবং কোম্পানির সমস্ত টিমের লিডার বানায়। প্রমোশন পেয়ে অতীন অনেক খুশি হয়। ম্যানেজার অতীনকে বলে, তোমার প্রমোশন হচ্ছে ঠিকই, তবে হাতে কোনো কনফার্মেশন লেটার না আসা পর্যন্ত ব্যাপারটা কারোর সাথে শেয়ার করবে না। কিন্তু অতীন ধৈর্য ধরতে পারে না। সে প্রমোশনের নিউজ জানানোর জন্য তার বেস্ট ফ্রেন্ডকে কল করে। অতীনের এই বেস্ট ফ্রেন্ড হচ্ছে সুবেশ। সুবেশ দোকানে আছে কিনা জেনে গিয়ে অতীন সরাসরি দোকানে চলে যায়। সুবেশ তখন দোকান গোছাতে ব্যস্ত। অতীন সুবেশকে নিয়ে ক্লাবে যেতে চাইলে সুবেশ বলে, আমার অনেক কাজ আছে। রতন হুট করে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, সব কাজ আমাকেই করতে হচ্ছে। অর্থাৎ গত রাতের ঘটনার পরই রতন চাকরি ছেড়ে দিয়েছে। এরপর সুবেশ যখন জানতে পারে অতীনের প্রমোশন হয়েছে, সে অনেক খুশি হয় এবং সেলিব্রেট করার জন্য সব কাজ বাদ দিয়ে ক্লাবে যেতে রাজি হয়। বের হওয়ার আগে সুবেশ কাপড় চেঞ্জ করতে যায়। এই সময়টা অতীন সুবেশের দোকান থেকে ঘুরে দেখতে থাকে, কারণ অতীনেরও অ্যান্টিক জিনিস কালেক্ট করার খুব শখ। সে প্রায়শই সুবেশের দোকান থেকে বিভিন্ন অ্যান্টিক জিনিস কিনে নিয়ে যায়। দোকানে ঘুরতে ঘুরতে অতীনের চোখে পড়ে ওই দেবী মূর্তিটার ওপর। অতীন সুবেশকে জিজ্ঞেস করে, এটা কোন দেবীর মূর্তি? এক হাতে বীণা, অন্য হাতে খড়গ, আবার মানুষের মাথার খুলিও আছে। এমন অদ্ভুত মূর্তি তো আগে কখনোই দেখিনি। সুবেশ বলে, আমি নিজেও জানি না এটা কোন দেবীর মূর্তি। ভেবেছিলাম কোনো স্পেশালিস্টকে দেখিয়ে জিজ্ঞেস করব, কিন্তু সময় হচ্ছে না। অতীন জিজ্ঞেস করে, মূর্তিটা কোথায় পেয়েছিস? সুবেশের মূর্তি খুঁজে পাওয়ার পেছনের গল্প বলতে শুরু করে। কিছুদিন আগে সুবেশ একজন ডিলারের মাধ্যমে জানতে পারে একটা 200 বছরের পুরনো রাজবাড়ি বিক্রি করা হচ্ছে। তাই সুবেশ রাজবাড়ির পুরনো সেই ঐতিহাসিক কিছু জিনিস কিনে নেওয়ার জন্য সেখানে চলে যায়। সে তার পছন্দ মতো সেই ঐতিহাসিক কিছু জিনিস কিনে নেয় সেখান থেকে। এরপর ডিলারের কাছে জানতে চায় এত পুরনো ঐতিহাসিক জিনিসগুলো কেন এত সস্তায় বিক্রি করে দিচ্ছে। ডিলার জানায় রাজবংশের তেমন কেউ আর জীবিত নেই। শেষ বংশধর একজন মেয়ে আছে, সেও হাজবেন্ডের সাথে বিদেশ চলে যাবে, তাই এইভাবে সবকিছু বিক্রি করে দিচ্ছে। সুবেশ যখন ডিলারের সাথে কথা বলছিল, ওই সময় একজন পুরোহিত ওই দেবী মূর্তিটা নিয়ে সুবেশকে দিতে চায়। সুবেশ বলে, আমার বাজেট শেষ হয়ে গেছে, আর কিছু কিনতে পারবো না।
পুরোহিত বলে এটার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না, এটা আমি এমনিতেই আপনাকে দিচ্ছি। পুরোহিত মূর্তিটা সুবেশের হাতে তুলে দেয়। মূর্তিটা নিয়ে সুবেশ চলে যাওয়ার সময় ডিলার সুবেশকে বলে এসব পুরনো বাড়ির ভেতর অনেক রহস্য লুকিয়ে থাকে। এত দামি মূর্তিটা আপনাকে এমনি এমনি দিয়ে দিল, আর এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এইটা নেওয়া উচিত হয়নি আপনার। সুবেশ কোনো জবাব দেয় না। এরপর অতীন সুবেশের কাছে জানতে চায় এই মূর্তির দাম কত হতে পারে। সুবেশ বলে আমার কোনো আইডিয়া নেই। অতীন সুবেশকে জানায় মূর্তিটা তার অনেক পছন্দ হয়েছে। বন্ধু হিসেবে সুবেশ মূর্তিটা দিয়ে দেয় অতীনকে। অতীন মূর্তিটা নিজের গাড়িতে রাখে। এরপর সুবেশকে নিয়ে একটা ক্লাবে যায় পার্টি করতে। অতীন ক্লাবের ভেতর ড্রিঙ্কস করে মেয়েদের সাথে ডান্স করে। হঠাৎ করে অতীন অদ্ভুতভাবে হ্যালুসিনেট করতে থাকে। অতীনের মনে হয় কোনো অদৃশ্য নারী কণ্ঠস্বর তাকে খাবার দেওয়ার জন্য বারবার বলছে। এই আওয়াজ মূলত দেবী মূর্তির, কিন্তু অতীন ব্যাপারটা বুঝতে পারে না। কিছুক্ষণের মধ্যে অতীনের ঘোর কেটে যায়, কিন্তু একটু আগে যা হয়েছিল সেটার এই অতীনের মাথা থেকে যায় না। পার্টি শেষে অতীন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি ড্রাইভ করার সময় লুকিং গ্লাসে এক মহিলার প্রতিচ্ছবি দেখে আতঙ্কিত হয়ে যায়। মহিলাটি দেখতে একদম অতীনের মায়ের মতো, তাই অতীন কিছুটা ঘাবড়ে যায়, কারণ তার মা তো অনেক বছর আগেই মারা গেছে। অতীন ভয়ে ভয়ে পেছনে তাকালে মূর্তিটা ছাড়ার কাউকেই দেখতে পায় না। অতীন ভাবে এটা হয়তো তার মনের ভুল হবে। বাড়িতে পৌঁছানোর পর অতীন মূর্তিটা বাড়ির হলরুমের একটা টেবিলে রেখে দেয়। এই রুমে অতীনের মা বাবার ছবি টাঙানো আছে। মায়ের ছবিটা দেখে গাড়ির ভেতরের ঘটনা অতীনের আবার মনে পড়ে। অতীন বাবাটা পাতা না দিয়ে মূর্তিটা একদম কাছ থেকে ভালোভাবে দেখে। মূর্তিটা যেন অদ্ভুতভাবে অতীনকে আকর্ষণ করছিল। মন্ত্রমুগ্ধের মতো সে মূর্তিটা দেখতে থাকে। তখন পুষ্পা নামের একটা লোক আসে। পুষ্পা অতীনের বাড়িতেই থাকে। অতীনের মায়ের মৃত্যুর পর থেকেই পুষ্পায় অতীনের দেখাশোনা করে। পুষ্পা অনেকটা মায়ের মতোই আদর যত্নে আগলে রাখে তাকে। এরপর অতীন পুষ্পাকে মূর্তিটা দেখালে পুষ্পা কিছুটা অবাক হয়ে বলে, এটা তো দেখতে অনেক অদ্ভুত, তুই সবসময় এরকম অদ্ভুত জিনিস বাড়িতে নিয়ে আসিস। এরপর পুষ্পা অতীনকে খাবার খেতে দেয়। কথায় কথায় পুষ্পা অতীনকে নিজের হাতের একটা আংটি দেখিয়ে বলে, এই আংটিটা তোর মায়ের। তোর মা মারা যাওয়ার আগের রাতে আংটিটা আমার হাতে পরিয়ে দিয়ে বলেছিল আমার ছেলেটাকে দেখে রাখিস। এই গল্পটা অতীন অনেকবার শুনেছে, তাই সে একটু বিরক্তি দেখায়। তখন পুষ্পা অভিমান করে বলে, যখন আমি থাকবো না তখন বুঝবি। খাবার খাওয়ার শেষে অতীন ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে দেবী মূর্তি মানুষ রূপ ধারণ করে অতীতের স্বপ্নে আসে। দেবী অতীনের একদম কাছাকাছি এসে বলে, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দে। অতীন চমকে ওঠে। দুঃস্বপ্ন ভেবে অতীন ব্যাপারটা ইগনোর করে। এরপর সে পানি খাওয়ার জন্য গ্লাসে পানি ঢালতে খেলে পানির বদলে রক্ত দেখে। অতীন ভয় পেয়ে গ্লাসটা হাত থেকে ফেলে দেয়। এতে গ্লাস মেঝেতে পড়ে গিয়ে ভেঙে যায়। ঠিক ওই মুহূর্তে অতীন তার মাকে দেখতে পায়। অতীনের মা বলে, আমার ক্ষুধা পেয়েছে অতীন, দেবীকে খেতে দে, তাহলে আমারও খাওয়া হয়ে যাবে। মাকে দেখতে পেয়ে অতীন ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। পরের দিন সকালে পুষ্পার ডাকে অতীনের ঘুম ভাঙে। ঘুম ভাঙতে অতীনের রাতের ঘটনা মনে পড়ে যায়। অতীন মেঝেতে তাকায়, কিন্তু কোনো ভাঙা গ্লাস কিংবা রক্ত কিছুই দেখতে পায় না। এরপর অতীন গোসল করতে গেলে কেউ একজন পেছন থেকে অতীনের পিঠে স্পর্শ করে। অতীন বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে। গোসল শেষে অতীন তার বাবা মায়ের ছবিতে ফুলের মালা টাঙিয়ে দেয়। হঠাৎ মূর্তিটার দিকে তাকিয়ে অতীন কিছু একটা ভেবে মূর্তিটা তার মায়ের ছবির কাছে রাখে। এরপর মূর্তির সামনে কিছু ফুল ছড়িয়ে দেয়। এমনটা যা করে সে মূর্তিটিকে সম্মান জানায়। পূজা করার ব্যাপারে অতীনের খুব একটা ধারণা নেই, তাই সে নিজের মতো করে দেবী মূর্তিকে পূজা দেয়। কিন্তু অতীন সরে যাওয়ার সাথে সাথে অদ্ভুতভাবে ফুলগুলো নিচে পড়ে যায়। অতীন সেটা দেখতে পায় না। কিছুক্ষণ পর ভবেশ নামের এক ব্যক্তি অতীনের বাড়িতে আসে। ভবেশ হচ্ছে তার বাবার বন্ধু। পুষ্পার মতো সে অতীনকে সন্তানের মতো স্নেহ করে। পুষ্পা ভবেশকে বলে, অতীন দিন দিন অনেক বদলে যাচ্ছে, প্রতিদিন ড্রিঙ্কস করে বাড়ি ফেরে। আমার কথা তো সে শুনতেই চায় না।
আপনি কেউ একটু বুঝিয়ে বলুন যেন আবার একটা বিয়ে করে, আর আপনার কথা সে অবশ্যই শুনবে। ভবেশ কোনো জবাব দেওয়ার আগে অতীন চলে আসে। অতীন পুষ্পার কথা হেসে উড়িয়ে দিয়ে ভবেশকে মূর্তিটা দেখাতে নিয়ে যায়। মূর্তিটা দেখে ভবেশ একটু অবাক হয়ে বলে, দেখে তো মনে হচ্ছে কোনো তান্ত্রিক দেবীর মূর্তি। অতীন বলে, মূর্তিটা দেখে তো মনে হচ্ছে না হিন্দু ধর্মে এরকম কোনো দেবী আছে। ভবেশ বলে, তন্ত্র কি শুধু হিন্দু ধর্মেই আছে? বৌদ্ধ ধর্মেও তো তন্ত্রবিদ্যার অভাব নেই। মূর্তিটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখো, মূর্তিটার মধ্যে একটা তিব্বতী ভাব আছে। বহু বছর আগে তিব্বতে বৌদ্ধ ধর্মের তন্ত্রবিদ্যার অনেক প্রভাব ছিল। এটা যদি সত্যি সত্যি সেই সময়কার মূর্তি হয়ে থাকে, তাহলে এটার বয়স 700 কিংবা 800 বছর হবে। সে অনুযায়ী এটার দাম অনেক বেশি হওয়ার কথা। অধীন বলে, এটার এখনো কোনো দাম দিইনি আমি। আমার বন্ধু কোথা থেকে ফ্রিতে পেয়েছে, তার কাছ থেকে আমি নিয়ে এসেছি। কথা বলতে বলতে অতীন খেয়াল করে দেবীর সামনে রাখা ফুলগুলো নিচে পড়ে আছে। অতীন ফুলগুলো তুলে আবারও দেবীর সামনে রাখে। এটা দেখে ভবেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি করলে? অতীন বলে, বাবা মায়ের ছবিতে ফুল দেওয়ার সময় মনে হলো এই মূর্তিকেও ফুল দেওয়া উচিত। হাজার হোক সে একজন দেবী। ভবেশ বলে, ইচ্ছে হলো আর তুমি ফুল দিয়ে দিলে। প্রত্যেক দেবদেবীর আরাধনা আলাদা আলাদা নিয়ম আছে। তুমি যদি নিয়মের বাইরে কিছু করার চেষ্টা করো, তাহলে দেবীর প্রকোপ তোমার উপর পড়বে। এরপর অতীন অফিসে গেলে সবাই অতীনকে অভিনন্দন জানাতে থাকে তার প্রমোশনের জন্য। এরপর অতীন অফিসের ওয়াশরুমে গেলেও কোনো এক মেয়েকে দেখে সে। এরপর ফ্লোরে রক্তমাখা পায়ের ছাপও সে দেখতে পায়। অফিসের লাঞ্চ ব্রেকে আসলে অতীনের কানে ভেসে আসে, আমাকে খেতে দে, আমার ক্ষুধা পেয়েছে। মায়ের কথাটাও তার মনে পড়ে। তার মা তাকে বলেছিল, অতীন আমার খিদে লেগেছে, দেবীকে খেতে দিলে আমার খাওয়া হবে। এরপর রাতে খাবার টেবিলেও এটাই ভাবে অতীন। তাই নিজে আগে খাওয়া শুরু না করে দেবীর মূর্তির সামনে আপেল কেটে দিয়ে এসে, যা দেখে অবাক হয় পুষ্পা। এরপর ঘুমিয়ে গেলে অতীনের কাছে আসে দেবী মূর্তি। অতীন তার কাছে যায় আর মাথা নত করে বলে, মা। তখন দেবী বলে, অতীন আমার খিদে পেয়েছে, দেখছিস না, আমাকে খেতে দে। তারপর মাথায় হাত দিলে অতীন ঘুম থেকে জেগে ওঠে আর দেখে সকাল হয়ে গেছে। তো সকালে উঠে আগে দেবীর মূর্তির কাছে যায় আর খাবার সরায়। রাতে এসে আবার দেবীর মূর্তির সামনে খাবার রাখে অতীন। আর এইভাবেই প্রতিদিন চলতে থাকে। এর মধ্যে হলিডেতে অতীন বাড়িতে থাকলে অবাক হয় পুষ্পা, কারণ হলিডেতে অতীন ঘরেই থাকে না। তো অতীন মাকে হারানোর কষ্টের কথা তখন বলতে থাকে পুষ্পার কাছে। সেই রাতেই পুষ্পা ঘুমিয়ে গেলে ঘন্টার আওয়াজ পায়। তাই উঠে আগে মূর্তির কাছে এসে দেখে, তখন সে দেখতে পায় বাবা মার ছবির সামনে মূর্তি নেই। তখন পুষ্পা উপরের ঘরে উঠলে দেখে অতীন মূর্তির সামনে ঘন্টা বাজিয়ে পুজো করছে। এটা দেখে পুষ্পা দেখতে থাকে তার পেছনে এক মহিলা দাঁড়িয়ে। সহজ কথায় সে ভূত দেখতে পায়। কয়েকদিন অতীনের পূজা অর্চনা চলতে থাকলে ভবেশ কাকু পুরোহিতকে ডেকে আনে অতীনের কাছে। এরপর পুরোহিত সহ ভবেশ কাকুই দেবীর পুজো করতে নিষেধ করে অতীনকে। কিন্তু অতীন পুরোহিতের হাত চেপে ধরে বলে, আমি দেবীর মধ্যে মাকে দেখতে পাই, তাই মা ছেলের মাঝে আসবেন না। তখন করুমতে পুরোহিতকে অতীনের কাছ থেকে ছাড়িয়ে বাইরে নিয়ে যাওয়া হয়। পরের দিন অতীনকে বেস্ট কর্মকর্তার পুরস্কার দেওয়া হয়, কিন্তু সেখানেও সে মন বসাতে পারে না। ওই দিন পুষ্পা অতীনের এই অবস্থা দেখে ভবেশ কাকুকে ফোন দিয়ে কিছু একটা করতে বলে। সে জানায় এই মূর্তিটা লুকিয়ে রাখলে সব সমাধান হবে। ভবেশ জানায় এটা করা যাবে না, দেবীদের সাথে এমন করা উচিত নয়। তাছাড়া অতীন ব্যাপারটাও বুঝতে হবে। ওইদিকে অতীন অফিস থেকে বাড়ি ফেরার সময় মাঝ রাস্তায় তার গাড়ির সামনে এক মহিলা আসে। তখন অতীন গাড়ি থামালে মহিলাটি বলে, আমার স্বামী মারা গিয়েছে, আমাকে শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে, 2 দিন ধরে কিছুই খাইনি, আমাকে খেতে দিবি দাদা ভাই? এটা শুনে অতীনের কাছে থাকা খাবার সেই মহিলাকে দেয়। খাওয়া শেষ হলে মহিলাটি অতীনের পায়ে পড়ে আর বলে, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, এখানে আমার কেউ নেই, এ রাস্তায় পড়ে থাকলে শিয়াল কুকুর আমাকে ছিঁড়ে খাবে। এমন অসহায়ত্ব দেখে অতীন মহিলাটিকে ঘরে নিয়ে আসে। তারপর পুষ্পাকে সবকিছু বুঝিয়ে বলে। পুষ্পা সব শুনে বলে, থানায় নিয়ে যেতে পারতে। অতীন কোনো কথা না শুনে জানায়, আমার পুজোয় যেতে হবে, তুমি ওকে উপরের ঘরে থাকতে দিও আর রান্নাটার দিকটা দেখিয়ে দিও। অতীনের কথা মতো পুষ্পা মহিলাটিকে উপরের ঘরে নিয়ে যায়। মহিলাটিকে দেখে মনে হচ্ছে মহিলাটি ওই দেবীর রূপ ধরে এখানে এসেছে, কারণ অতীন যখন দেবীর পুজো করত তখন ওই মহিলাটি কোনোরকম ভাবভঙ্গিতে আমরা দেখতে পাই। যাই হোক, গভীর রাতে কারেন্ট চলে যায়। তখন পুষ্পা অন্ধকারের মধ্য দিয়ে হেঁটে গিয়ে মোমবাতি জ্বালালে
চোখের সামনে একজন রক্তমাখা মুখ দেখতে পায়। সকালে ভবেশ কাকু পুলিশ নিয়ে অতীনের বাড়ি আসলে আমরা জানতে পারি পুষ্পা রাতেই বাড়ি চলে গেছে। একটা মানুষ 13 বছর ধরে এখানে আছে, আর একদিন হুট করে চলে যাবে, তাই ভবেশ পুলিশ নিয়ে আসে। তারপর পুলিশ পুরো বাড়ি সার্চ করে দেখে যায় কোনো যদি ক্লু পায়। তখন ওই মহিলাটিও সামনে চলে আসে। অতীন জানায় ওকে আমি নিয়ে এসেছি, ওর কেউ নেই। এরপর পুলিশ অতীনের পুজোর ঘর দেখতে চাইলে অতীন জানায় ওইটাতে যাবেন না, ওইটা আমার মায়ের ঘর। পুলিশ সব সার্চ করে কিছু না পেলে ভবেশকে জানায় হয়তো কোথাও গিয়েছে, 2 দিনের মধ্যে ফিরে না আসলে জানাবেন। সেই সময় অন্য এক পুলিশ জুতো ঘরের মধ্যে দেখে জানায় পুষ্পা খালি পায়ে বেরিয়ে গেছে। আর যারা মাঝরাতে খালি পায়ে বেরিয়ে যায় তারা ভয় পেয়ে যায়। এরপর অতীন পুষ্পা দিদির ঘরে এসে সবকিছু দেখতে থাকলে সেখানে মহিলাটি এসে বলে, দাদাবাবু তুমি কিছু খাওনি, চলো খেতে যাবে। তখন অতীন খেতে না চাইলে ছেলের কণ্ঠে একই কথা আবার বলে মহিলাটি। এতে চমকে ওঠে অতীন, তাই খাবার টেবিলে আসে। আর তখন মহিলা তাকে বলে, দাদাবাবু আজ পুজো করবে না, ভোগ দেবে না আমায়? এই কথা শোনা মাত্র অতীন খাবার টেবিল থেকে উঠে আর নিজের গালে চড় মারতে মারতে বলে, আমি কেমনি পারলাম এটা? মাকে পুজো না করে ভোগ না দিয়ে আমি আগে কেমনি খেতে বসলাম? তখন মহিলাটি বলে, তুমি গোসল শেষে পুজোয় বসো, আমি ভোগ রেডি করছি। এরপর পুজো করতে এসে অতীন দেখতে পায় মহিলাটি আগেই সেখানে এসেছে। এরপর দুজনে মিলে পুজো করে। আর তখন পুজোর ঘর থেকে শব্দ পায় অতীন, তাই উঠে পুজোর ঘরে আসে আর দেখে দেবী সব ভোগ খেয়েছে। তাই খুশিতে মহিলাটিকে ডাকে অতীন। এবার আমরা জানতে পারি মহিলাটির নাম জামলি। এরপর জামলি আসলে তাকে খাবার খাওয়া দেখায় অতীন। তারপর দুজনে মিলে পুজো অর্চনা করতে থাকে। আর এভাবে একের পর এক দিন চলে যায়। দেবী অতীনের ভোগ গ্রহণ করেছে, এতে খুশি হয় অতীন। এর মধ্যে একদিন পুলিশ তার বাড়ি এসে জানায়, আমরা পুষ্পাকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি, এখন যদি আপনি খবরের কাগজে ছাপান তাহলে এগোতে পারি। অতীন বলে, আমার সময় নেই, আমাকে পুজো করতে যেতে হবে। এই বলে পুজো করতে চায় আর মা করে। একদিন ভবেশ কাকু এসে দেখে অতীন পাগলের মতো পুজো করছে। তখন অতীন ভবেশ কাকুকে দেখতে বলে, মা আমার হাতে ভোগ খাচ্ছে, মা আমাকে ভালোবাসে। তারপর কলার ধরে বলে, আপনার পুরোহিতটাকে ডাকুন আর দেখান মা আমাকে ভালোবাসে। 2 সপ্তাহ হচ্ছে মা ভোগ খাচ্ছে, ডামরির হাতের রান্না মা পছন্দ করেছে। সেই সময় ডামরিও সেখানে চলে আসে। তখন ভবেশ কাকু ডামরির চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, তাই বাইরে আসে আর অতীনের বন্ধুর দোকানে ঠিকানা খোঁজে। তারপর ঠিকানা অনুযায়ী ভবেশ কাকু এসে সুবেশকে বলে, তোমরা কবে থেকে অতীনের সাথে দেখা নেই? সুবেশ জানে অনেকদিন ধরে অতীনের সাথে দেখা হয়নি। মাঝে ফোন দিয়েছিলাম, কিন্তু সে জানায় তার নাকি হই হুল্লোড় ভালো লাগে না, আর নাকি এখন শ্মশানে যেতে ভালো লাগে তার। আমার ওকে মূর্তিটা দেওয়াই উচিত হয়নি, ওইটাতেই ঝামেলা আছে। তখন ভবেশ কাকু বলে, আমাকে একবার নিয়ে যাবে সেখানে যেখান থেকে তুমি মূর্তিটা নিয়ে এসেছো। এরপর সুবেশ নিয়ে যায়। অফিস শেষে অতীন আসে শ্মশানে। তারপর সেখানে কিছুক্ষণ থেকে রাস্তার পাশে এক হোটেলে খেতে যায়। তখন পাশ থেকে এক বয়স্ক ব্যক্তি, যার নাম কৃষ্ণান্তর মৃত, সে বলে যদি ভাগ করে খেত, আমার বড্ড খিদে লেগেছে। তখন অতীন অর্ধেক রুটি মিত্র সাহেবকে দেয়। তো দুজন কথা বলতে থাকলে অতীন জানতে পারে মিত্র সাহেব পূজা অর্চনা নিয়ে বই লিখেছেন। তাই অতীন জিজ্ঞেস করে, আপনি কি তন্ত্র পারেন? মিত্র সাহেব মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। এরপর অতীনের কাছে এসে বলে, তন্ত্র আসলে কিছু না, সবচেয়ে বড় শক্তি ভালোবাসা। এরপর এক লকেট অতীনের গলায় পরিয়ে দিয়ে বলে, এটা হচ্ছে আপনার প্রাণভোমরা, কখনো গলা থেকে খুলবেন না। যখন কাজ শেষ হবে তখন আপনি এটা আপনার কাছে চলে আসবে। এরপর মিত্র সাহেব আরও জানায় যে ক্ষুধার্ত মানুষকে অন্নদান করে মহামায়া তাকে রক্ষা করে। এই বলে সে অদৃশ্য হয়ে যায়। ওইদিকে ভবেশ কাকু মূর্তির ব্যাপারে পুরোহিতকে সব বলে। 4 থেকে সুবেশ মূর্তিটা নিয়ে গেছে। ভবেশ তাকে জিজ্ঞেস করে, এটা কোন দেবীর মূর্তি? এমন অদ্ভুত মূর্তি তাকে কখনো দেখেনি। তখন সে পুরোহিত বলে, এটা কোনো সাধারণ দেবী না, সরস্বতীর তান্ত্রিক রূপ দেবী মাতঙ্গী। সরস্বতীর অবতার বলে তার হাতে বীণা দেখা যায়, কিন্তু সরস্বতীর মতো এই দেবী শান্ত না, সে খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী। অতীন ভালোভাবে দেবীর পুজো করে নিজে মৃত্যু ডেকেছে। এই অমাবস্যার রাতই হবে তার জীবনের শেষ রাত। কথাটি শুনে ভবেশরা খুবই ভয় পায়। দেবীর ব্যাপারে আরও ডিটেলস জানতে চাইলে পুরোহিত বলে, বহু বছর আগে তিব্বতের সম্রাটকে মুখোমুখি হতে হয়। তার সবথেকে বড় শত্রু তেনজিংয়ের একটিমাত্র মেয়ে ছিল তার।
সে তার মেয়েকে ভীষণ ভালোবাসতো, তাই সম্রাট কৌশলে তার দাসীকে দিয়ে ওই মেয়েটার খাবারের সাথে বিষ মিশিয়ে দেয়। সে ভেবেছিল মেয়ের মৃত্যুতে তেনজিং দুর্বল হয়ে পড়বে, কিন্তু তেমনটা হয় না। সম্রাট জানতে পারে এক মহাসাধক মেয়েটার শরীর থেকে বিষ নামিয়ে তাকে সুস্থ করে তুলেছে। এটা শুনে সম্রাট ভীষণ রেগে যায়। এখন সরাসরি যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। তবে মহাসাধকের আসল পরিচয় জানা ছিল না তার। একদিন গভীর রাতে মন্ত্রী এসে সম্রাটকে জানায় তার স্ত্রী এবং সন্তানেরা হঠাৎ রক্তবমি করেছে, তাদেরকে হয়তো বাঁচানো যাবে না। এটা শুনে সম্রাট বেশ ঘাবড়ে যায়। সে তার স্ত্রীর কাছে যেতে চায়, তবে তার আগেও সে রক্তবমি করে মারা যায়। এভাবেই সম্রাটের পুরো পরিবার ধ্বংস হয়। আর এই ঘটনার পেছনে মূল নাটকের শুরু ছিল ওই মহাসাধক। ভবেশ তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, কে এই মহাসাধক? পুরোহিত বলে, এই জমিদার বাড়ির ছোট ছেলের সহচর্য। সে অনেক শক্তিশালী তান্ত্রিক ছিল। এলাকার মানুষ বলতো তাকে দেখলে সাপও দূর থেকে প্রণাম করে পালিয়ে যায়। 30 বছর বয়সে হঠাৎ করে সে নিরুদ্দেশ হয়ে যায়। পরবর্তীতে জানা যায় যে তিব্বতে গিয়ে তান্ত্রিকের সান্নিধ্যে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছে। সে সিদ্ধি কাজে লাগিয়ে সে তেনজিংয়ের মেয়েকে সুস্থ করে তোলে আর তাকে প্রতিশ্রুতি দেয় যে সে অত্যাচারী রাজাকে নির্বংশ করে দেবে। তার জন্য তাকে একটা মূর্তি তৈরি করতে হবে। তেনজিং তখন তার কথা মতো তিব্বতের সবথেকে ভালো মূর্তির শিল্পীকে তার সামনে এনে দাঁড় করায়। তার মাধ্যমে সহচর্য এই অদ্ভুত দেবীর মূর্তি তৈরি করে আর তার আরাধনা করে সে রাজার পরিবারকে রক্তবমি করিয়ে মারে। তবে সে জানত যে এই দেবী অন্য দেবীদের মতো না। তার মূর্তিটা যদি কোনো খারাপ হাতে পড়ে তাহলে প্রলয় নিশ্চিত। তাই সে মূর্তিটাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে ফিরে আসে আর বাড়িতেই সেটা প্রতিষ্ঠা করে। কথাগুলো শুনে ভবেশের গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে। পুরোহিত আরও জানায় সে সময় তার দাদা ওই জমিদার বাড়ির মন্দিরের পুরোহিত ছিল। সহচর্যের মৃত্যুর আগে তাকে বলে গিয়েছিল যে যদি কখনো জমিদার বাড়ির লোকেরা বাড়িটা ছেড়ে অন্য কোথাও চলে যায় তাহলে যেন এই মূর্তিটাকে অন্য কারো হাতে সমর্পণ করে। মূর্তিটা যদি খালি বাড়িতে পড়ে থাকে তাহলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। আর এই কারণে ওই পুরোহিত সেদিন সুবেশকে মূর্তিটা দিয়েছিল। ভবেশ তখন তাকে জিজ্ঞেস করে ওই দেবীর আরাধনা কোনো বিশেষ নিয়ম আছে কিনা। পুরোহিত বলে অবশ্যই আছে, যেহেতু তন্ত্র সাধনা শয়তানের সাথে জড়িত আর এই দেবীও এক তান্ত্রিক রূপ, তাই শয়তান পুজোর নিয়ম অনুযায়ী ওই দেবীর পূজা করা হয়। অতীন শুরুতে ভুল নিয়মে পুজো করে নিজের অনেক বড় ক্ষতি করে ফেলেছে। ভবেশ তখন জিজ্ঞেস করে বিপদ থেকে মুক্তির উপায় কি, আর অতীন যে ভুল করেছে তার জন্য এখন তার কি কি ক্ষতি হতে পারে। তখন পুরোহিত বলে ভুলভাবে পূজা করার কারণে দেবী নিশ্চয় অতীনের উপর রেগে আছে, এতে তার বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। সে বিভিন্ন ভয়ঙ্কর আওয়াজ শুনবে, তার আশেপাশে কারো উপস্থিতি অনুভব করবে, রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখবে, আত্মীয় স্বজন থেকে দূরত্ব তৈরি হবে, সবসময় একটা ঘড়ির মধ্যে থাকবে সে। এরপর একটা সবসময় তার উপরে পিশাচিনি ভর করবে এবং শেষ পর্যায়ে এক অমাবস্যা রাতেও পিশাচিনি অতীনকে মেরে দেবীর কাছে সমর্পণ করবে। কথাগুলো শুনে ভবেশ খুবই ভয় পেয়ে যায়, কারণ তার কথাগুলো হুবহু অতীনের লক্ষণের সাথে মিলে যাচ্ছে। সে তখন জানতে চেয়ে পিশাচিনি চেনার উপায় কি। পুরোহিত জানায় সে মানুষের রূপে ধরা দেবে, তার চেহারা দেখলে সাধারণ মানুষ ভয় পাবে। সে অতীনকে পচা দুর্গন্ধযুক্ত খাবার রান্না করে খাওয়াবে আর অতীনও মুখ বুঝে সেটা খেতে পারবে। এই কথাগুলো শুনে ভবেশ বুঝতে পারে ওই পিশাচিনি আর কেউ না বরং ডামরি। এইসব শুনে তারা সেখান থেকে চলে আসে। ওইদিকে অতীন বাড়িতে এসে সবকিছু অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখলে ডামিরের ঘরের কাছে এসে বলে, তুমি আমার জামা কাপড় আর ঘর পরিষ্কার করনি কেন? তখন ডামিরি বলে, দাদাবাবু আজ আমার শরীর খারাপ, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি পরে এইসব বিষয় নিয়ে তোমার সাথে কথা বলবো। অতীন তখন আর কথা না বেরিয়ে সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পথে ডামরি দরজা খুলে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। আসলে এতদিন ধরে বাড়িটা এমন বেহাল দশাতেই হচ্ছিল, কিন্তু অতীন ডামরির ঘুরে এতটাই মগ্ন ছিল যে বিষয়গুলো তার চোখে পড়েনি। লকেটটা পাওয়ার পর থেকে সবকিছু চেঞ্জ হতে শুরু করে। অতীন পুলিশকে ফোন করে জিজ্ঞেস করে পুষ্পার কেসের ব্যাপারে তারা কত দূরে গিয়েছে। তখন থানা থেকে জানানো হয় অতীনের কথা মতে তো তারা কেসটা ক্লোজ করে দিয়েছে। কথাটা শুনে অতীন খুবই অবাক হয়। সে কেন কেস ক্লোজ করতে যাবে? আগের কোনো কথাই তার ঠিকঠাক মনে ছিল না। তখন সে বুঝতে পারে তার সাথে কিছু একটা তো হয়েছিল, যার কারণে তার পারিপার্শ্বিক পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে।
পরদিন সে স্বাভাবিকভাবে অফিসে চলে যায়। বস তাকে দেখে একটু অবাক হয়। অতীন তখন তাকে জানায় সে এখন আর তার আগে থেকে অনেকটা সুস্থ। তাকে সুস্থ দেখে তার সহকর্মীরাও বেশ খুশি হয়। ভবেশ তখনই সবকিছু শুনে তখন সেও খুব খুশি হয়ে যায়। এরপর সে পুরোহিতের কাছ থেকে জেনে আসা সবকিছু তাকে খুলে বলে। সেদিনই অমাবস্যা ছিল, তাই অতীন বলে, তাহলে তো আমাদের এখন এই বাড়ির ভেতরেই যাওয়া উচিত না। ভেতরে গেলে তো ডামরি আমাদের মেরে ফেলবে। তখন ভবেশ বলে, ওর কাছ থেকে পালিয়ে কোনো লাভ নেই, ওর সাথে লড়াই করে ওকে হারাতে হবে। তবে চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। এ কথা বলে সে অতীনকে নিয়ে বাড়িতে চলে যায়। ভিতরে গিয়ে তারা দেখতে পায় ডামরি ভয়ঙ্কর রূপে সেজে একটা কাটা হাত নিয়ে কিছু একটা রান্না করছে। তার ওই হাতের দিকে তাকালে সে আংটিটা দেখতে পায় যেটা অতীনের মা পুষ্পাকে দিয়েছিল, অর্থাৎ এটা পুষ্পার হাত ছিল। আর পুষ্পা সেদিন পালায়নি, তাকে ডামরি মেরে ফেলেছিল। এটা দেখে অতীনরা দুজনেই হতবাক হয়ে যায়। ডামরি অতীনকে দেখে ভয়ঙ্কর কণ্ঠে বলে, দাদাবাবু, মাকে ভোগ দেবে না? এটা বলতে বলতেই সে তার সামনের চুলার উপর থাকা হাঁড়িটা হাওয়ায় ভাসিয়ে দেয়। এরপর ধীরে ধীরে অতীনের দিকে এগিয়ে আসে। অতীন রাগের মাথায় তাকে মারতে গেলে ডামরি তার ওপর পাল্টা অ্যাটাক করে। তখন ভবেশ গিয়ে তাকে আটকায়। ডামরি অনেক ক্ষেপে গিয়ে ভবেশকে দূরে ঠেলে দেয়। এতে ভবেশ অজ্ঞান হয়ে যায়। তারপর ডামরি অতীনের গলা চেপে তাকে মারার চেষ্টা করে। এমন সময় তার চোখে পড়ে গলায় থাকা লকেটের দিকে। লকেটের শক্তির কারণে ডামরি দূরে ছিটকে পড়ে। এরপর সে অতীনের উপর তার মায়াবী শক্তি ব্যবহার করে। এতে অতীনের কানে বিভিন্ন রকম আওয়াজ ভেসে আসতে থাকে, কখনো ভবেশের কণ্ঠে, আবার কখনো তার মায়ের কণ্ঠে বলতে থাকে, লকেটটা খুলে ফেলো। তাদের কথার চাপে পড়ে একটা সময় অতীন বাধ্য হয়ে গলার লকেটটা খুলে ফেলে। আর সাথে সাথে ডামরি এসে তার উপর অ্যাটাক করে। সে অতীনের গলা চেপে ধরে। যখন অতীনের দম বন্ধ হয়ে আসছিল তখনই তার চোখে পড়ে পাশে থাকা ওই লকেটের ওপর। সে কোনো মতে লকেটটা হাতে পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। অনেক চেষ্টা পর সে ফাইনালি লকেটটা হাতে পেয়ে যায়। সেটা ডামরির কপালে ঠাকানোর সাথে সাথেই পিশাচিনীটা যন্ত্রণায় ছটফট করতে থাকে। ছটফট করতে করতে একটা পর্যায়ে সে ধ্বংস হয়ে যায়। এরপর অতীন ওই মূর্তিটা নিয়ে বেরিয়ে সোজা চলে যায় গঙ্গা ঘাটে। নদীতে মূর্তিটা বিসর্জন করে যখন সে ফিরে আসছিল তখনই তার কাছে তার কলিগ অনিমার মেসেজ আসে। সে অতীনকে তার সাথে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে। মেসেজটা দেখে অতীন বেশ খুশি হয়, কারণ অনিমাকে পছন্দ করত। পরদিন সে ভবেশের সাথে দেখা করতে যায়। সেদিনের অ্যাটাকে ভবেশ অনেক আহত হয়েছিল, তবে এখন সে অনেকটাই সুস্থ। বেশ কয়েকদিন পার হয়ে যায়। তখন আমরা দুইটা বকাটের ছেলেকে গঙ্গার ধারে বসে আড্ডা দিতে দেখি। এক সময় তাদের মধ্যে একজন প্যাচ খালি করার জন্য নদীর কাছে যায়, আর তখনই তার সামনে উপস্থিত হয় দেবী মাতন্ডী। অতীনের মতো তাকেও সে বলতে থাকে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আর এই ভয়ঙ্কর মুহূর্তটার মধ্য দিয়েই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। ধর্মের ব্যাপারে অজ্ঞতা এবং অন্ধবিশ্বাস মানুষের জন্য ঠিক কতটা ভয়ঙ্কর প্রমাণিত হতে পারে সেটা আজকের গল্পে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু গল্পটি একটা রহস্যের মধ্য দিয়ে শেষ হয়েছে, তাই আশা করা যায় আমরা খুব দ্রুত এই গল্পের দ্বিতীয় পার্ট পেতে পারি। আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় পার্ট রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে গল্পটা নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজ এখানেই বিদায় দিচ্ছি, ধন্যবাদ।